এখন আমরা পড়ব জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ টু এনভায়রনমেন্টাল স্টাডি। প্রথমে আমরা এনভায়রনমেন্ট শব্দটা একটু পরিষ্কার হয়ে নিই। ফ্রেঞ্চ ওয়ার্ড এনভায়রনিয়া থেকে এসেছে, যার মানে হচ্ছে সারাউন্ডিংস বা চারপাশের অবস্থা। নর্মালি এনভায়রনমেন্ট বলতে কি বোঝায় বলতো? হিউম্যান বিং বা কোনো একটা পার্টিকুলার টাইম এবং স্পেসের রেফারেন্সে সেখানে সারাউন্ডিংস। ওকে, অ্যান্ড এনভায়রনমেন্ট আরো দুটো জিনিসকে ইনক্লুড করে, লিভিং অ্যান্ড নন লিভিং, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ দ্যাট এরিয়া কনসার্ন। যে জিওগ্রাফিক্যাল স্পেসের এনভায়রনমেন্টের কথা বলছি, যে সময়ের এনভায়রনমেন্ট কথা বলছি, সেই স্পেস অ্যান্ড টাইমের সাথে সেই অঞ্চলের বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টকে একসঙ্গে যোগ করলে হয় এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে আমাদের সিলেবাসে যেটা আছে না, জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ টু দ্য এনভায়রনমেন্টাল স্টাডিজ। দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স কথাটা বলা হয় অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি কথাটা বলা হয়। এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স কথাটাকে বাদ দিয়ে, রাদার ওটাকে ইগনোর করে এনভায়রনমেন্টাল স্টাডিজ কথাটা বলা হলো কেন? তাহলে এখানেও একটা ধারণাগত পরিষ্কার হওয়া প্রয়োজন। কেন বলা হলো? এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ এ পিওর সায়েন্স অ্যাপ্রোচ। পিওর সায়েন্স মানে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলি হচ্ছে পিওর সায়েন্স বা বিশুদ্ধ বিজ্ঞান। বিশুদ্ধ বিজ্ঞানের পার্সপেক্টিভে যদি আমরা এনভায়রনমেন্ট পড়ি, তখন তাকে বলছি এনভায়রনমেন্টাল সায়েন্স। যদিও এটা খুব কিছু মানে ওয়াটার টাইট বাউন্ডারি নয়। অ্যান্ড যদি আমরা সোশ্যাল সায়েন্সেস পার্সপেক্টিভে, ওই কি সোশিওলজি, সাইকোলজি, হিস্ট্রি, ল, লিটারেচার, এই যে সমাজ বিজ্ঞানের পার্সপেক্টিভে বা সমাজ বিজ্ঞানের মেথোডোলজিতে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টকে পড়ে থাকি, তখন সেটাকে বলছি এনভায়রনমেন্টাল স্টাডি। এখন আমরা যেটা পড়বো, জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ টু দ্য এনভায়রনমেন্টাল স্টাডিজ। রাদার জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচে এনভায়রনমেন্টকে পড়বো, সেটা কিন্তু সোশ্যাল সায়েন্স পার্সপেক্টিভে, কারণ এখানে লেখা আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। যখন সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে পড়বো, তখন সে অ্যাপ্রোচটা হয় ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। তোমরা থটে অন্য সময় পড়বে বা অন্য সময় আমি বলবো, অ্যাপ্রোচ বেসিক্যালি দু রকমের হয়। যে কোনো জিনিস পঠন পাঠন গবেষণার দু রকমের হয়, একটা হচ্ছে নোমোথেটিক অ্যাপ্রোচ, অন্যটা হচ্ছে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। সোশ্যাল সায়েন্স যে অ্যাপ্রোচ ব্যবহার করে সেটা হচ্ছে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ জিনিসটা কি? খুব সংক্ষেপে, বাংলা একটা কথা আছে না, তোমার উপমা তুমি তোমার। অনেকগুলো মানে জিওগ্রাফিক পার্সপেক্টিভে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ কিরকম না, ধরো অনেকগুলি মরু অঞ্চল আছে পৃথিবীতে, 7টা বড় বড় ডেজার্ট আছে। আফ্রিকাতেই 2টো ডেজার্ট আছে, একটা সাহারা, দক্ষিণে কালাহারি। বাট দু জায়গার মানুষেরা আলাদা। বুশম্যানরা নিশ্চয়ই আমাদের থর্ড ডেজার্টের বাঞ্জারা পিপলের মতো নয়, বাট ফিজিক্যাল এনভায়রনমেন্ট বোথ আর সেম। বোটার হট ডেজার্ট ট্রপিক্যাল অঞ্চলে অবস্থান করছে। In spite of that, lifestyle of Bushman is different from the lifestyle of Banjara in third desert in India. So এই যে জিনিসটা, একই রকম এনভায়রনমেন্ট হওয়া সত্ত্বেও প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল গ্রুপ যে আলাদা আলাদা, তোমার উপমা তুমি তোমার, এই আলাদা আলাদা পার্সপেক্টিভে যে স্টাডি করা, তার অ্যাপ্রোচের নাম হচ্ছে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। তাহলে জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ যে পড়বো, জিওগ্রাফিক্যাল যে অ্যাপ্রোচগুলি পড়বো টু স্টাডি দ্য এনভায়রনমেন্টাল স্টাডি, সেই অ্যাপ্রোচটা মূলত ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। তো এখানে আমরা একটা ক্লিয়ার করে নিই, আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়বো জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভে। এই জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভে যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হয়, তার অ্যাপ্রোচগুলিকে জানতে হয়, সেগুলি ইডিওগ্রাফিক অ্যাপ্রোচে জানার চেষ্টা করব। আচ্ছা, এবারে জিওগ্রাফি সম্পর্কে একটা কথা বলি, এটা আমরা সবাই জানি, জিওগ্রাফি ইজ এ স্পেশাল সায়েন্স। জিওগ্রাফি স্থানগত বিজ্ঞান। জিওগ্রাফি তোমরা পড়া শুরু করেছো, সেখানে দেখবে জিওগ্রাফিকে বলছে কোরিওলজি, ক্ষেত্র বিজ্ঞান, স্পেস রিলেটেড। স্পেস ইজ এ বেসিক্যালি ফিজিক্যাল স্পেস। তারপরে স্পেস অনেক রকমের হয়, সেগুলো অন্যত্র আলোচনা করব। তাহলে জিওগ্রাফি স্পেস পড়ার সময় আমরা এই জিনিসটা মনে রাখবো, জিওগ্রাফি রিলেটেড টু টাইম, স্পেস
এবং সেটা অনেক স্কেল হয়, স্মল স্পেস, অনেক বড় অঞ্চল, ছোট টাইম স্কেল, বড় টাইম স্কেল, প্লেস and their interdependence, physical and human process, and ultimately interaction to the human being, to the nature, and sustainable development and cultural diversities. এই বিষয়গুলো নিয়ে আমরা জিওগ্রাফি পড়ি। আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ জিওগ্রাফি? জিওগ্রাফি ইজ এ স্পেশাল সায়েন্স। স্পেস পড়ার জন্য আমরা একটা পার্টিকুলার টাইম ফ্রেম ব্যবহার করি, and geography is the functional relationship in between nature or and the human being. এটা মানুষ আর প্রকৃতির কার্যকারণ সম্পর্কের ব্যাখ্যা দেয় বিষয়টি, এবং এই ব্যাখ্যাটি একটি স্থান এবং টাইমের সাপেক্ষে বর্ণনা করা হয়। যদি আমি ইংরেজিতে বলি, জিওগ্রাফি ইজ এ স্পেশাল সায়েন্স অর কোরোলজি, it's identify within the particular time frame. ওকে, আমি যদি মোহেনজোদারো হরপ্পা বলি, নিশ্চয়ই 3000 BC-তে। ওকে, আর যদি বলি কলকাতা সিটি, নিশ্চয়ই 2021-এ। তো স্পেস রিলেটেড টু টাইম ফ্রেম। ওকে, and Mohenjo-daro Harappa was the civilization. Kolkata city is also a civilization. তাহলে both are the result of interaction with the nature, interaction of nature to the human being, human and nature interaction. Geography মূলত স্টাডি করে মানুষ এবং প্রকৃতির কার্যকরণ সম্পর্ক। এরপরে আসছি এনভায়রনমেন্ট বিষয়টা কি। এনভায়রনমেন্ট কি? আমি প্রথমেই বলেছি আমাদের চারপাশে যে বায়োটিক এন্ড অ্যাবায়োটিক জিনিসপত্র রয়েছে বা যে সমস্ত বস্তু সমূহ রয়েছে তাদেরকে একসঙ্গে বলছি এনভায়রনমেন্ট। একটু ঠিকঠাক কথা, এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। ইট ইনক্লুডস অল দিস থিংস। সব জিনিসটাকে একত্রিত করাই কিন্তু এনভায়রনমেন্ট। কোন কোন জিনিসগুলোকে একত্রিত করবে? না, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার। এই তিনটে কম্পোনেন্ট বা তিনটে স্ফিয়ার যেখানে একত্রিত হয় সেই জায়গাটাকে বলছি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে ইজ দ্য কম্বিনেশন অফ অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড লিথোস্ফিয়ার। চলো আমরা একটা ছবি দেখার চেষ্টা করি যে এনভায়রনমেন্টটা বেসিক্যালি আমাদের কেমন বা কি রকম দেখতে এনভায়রনমেন্টের। এনভায়রনমেন্টটা হচ্ছে তিনটে জিনিসের ফল, তিনটে স্ফিয়ারের যোগফল। তিনটে স্ফিয়ার কি কি একটু বড় করে নিই আমরা। দেখো, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড লিথোস্ফিয়ার। আচ্ছা, অ্যাটমসফিয়ারে কিছু পার্ট হচ্ছে মানুষ প্রাণী জগৎ আছে, হাইড্রোস্ফিয়ারে কিছু জলজ প্রাণী এবং প্রাণী জগৎ আছে, এবং লিথোস্ফিয়ারে তো প্রাণী জগৎই আছে। এই বায়োটিক পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়োটিক পার্ট অফ হাইড্রোস্ফিয়ার and biotic part of lithosphere is known as biosphere, rather biosphere। আর বাকিটা কি না, অ্যাবায়োটিক পার্ট। ওকে, তাহলে খুব সোজা কথায় অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ারকে একসঙ্গে বলে, একসঙ্গে যে হলিস্টিক কনসেপ্ট জানাকে বলে আমার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট সর্বদাই কনসেপ্ট অফ টোটালিটি, একসঙ্গে চিন্তাধারা, একসঙ্গে আলোচনা করা চিন্তাধারাই হচ্ছে আমার এনভায়রনমেন্ট। এবারে আমরা মূল বিষয়ে আসি, জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচেস টু এনভায়রনমেন্টাল স্টাডি। আমরা এনভায়রনমেন্ট কাকে বলে বা এনভায়রনমেন্ট হলিস্টিক অ্যাপ্রোচের চিন্তাধারা, জিওগ্রাফি কি করে স্পেস অ্যান্ড টাইমের পার্সপেক্টিভে নেচারের সঙ্গে হিউম্যান বিং এর ইন্টারাকশনের ফল, এবং আমাদের এনভায়রনমেন্টাল স্টাডি পড়তে গেলে আমরা ইডিওগ্রাফিক অ্যাপ্রোচে পড়বো, কারণ এটা সোশ্যাল সায়েন্স অ্যাপ্রোচ। এটা গেল এর ব্যাকগ্রাউন্ড। এবারে সরাসরি আসি জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচেস টু দ্য এনভায়রনমেন্টাল স্টাডি। আমরা কি কি অ্যাপ্রোচে এনভায়রনমেন্টাল স্টাডিতে আমরা এগোবো। 1 নম্বর অ্যাপ্রোচ ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ বা নিয়ন্ত্রণবাদ বাংলায়। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, সম্ভাবনাবাদ। থার্ড অ্যাপ্রোচ হচ্ছে স্ট্রাকচারালিজম, গঠনগতবাদ। ফোর্থ হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। ফিফথ হচ্ছে ইকোনমিক ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, রাদার এর আরেকটা নাম হচ্ছে রিসোর্স অ্যাপ্রোচ, এর আরেকটা নাম হচ্ছে ইকোনমিক অ্যাপ্রোচ। আলটিমেট সিক্সথ হচ্ছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ অথবা গ্রিন অ্যাপ্রোচ, অথবা ওর আরেকটা নামই হচ্ছে সাস্টেনেবল অ্যাপ্রোচ। এই 6টা অ্যাপ্রোচে আমরা জিওগ্রাফির অ্যাপ্রোচ নিয়ে আমরা এনভায়রনমেন্টকে পড়বো। আচ্ছা, এবারে আসছি আমি ডিটারমিনিজমের কথায়। এখানে আমি একদম প্রথমে বলে রাখি, যদিও আমরা এটাকে 6টা ভাগে ভাগ করেছি, কিন্তু খুব যদি আমি
এত ডিটেলস ভাগে না যায়, তো জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ টু এনভায়রনমেন্টাল স্টাডিতে যদি এত ডিটেলস ভাগে না যায়, আমি বেসিক্যালি এটা 3 ভাগে ভাগ করতে পারি। একটা ডিটারমিনিস্ট আর পসিবিলিস্টিক অ্যাপ্রোচ বা এনসিয়েন্ট অ্যাপ্রোচ, ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজমকে একসঙ্গে করে দিলাম এনসিয়েন্ট অ্যাপ্রোচ বা পুরাতন ধ্যান ধারণা। তারপরে মাঝে এলো কি না ইকোনমিক অ্যাপ্রোচ বা রিসোর্স অ্যাপ্রোচ, অ্যান্ড লাস্ট সেগমেন্ট হচ্ছে সাস্টেনেবল বা গ্রিন অ্যাপ্রোচ। এটাকে কেউ যদি মনে করেন সেই ছাত্র বা ছাত্রীটি 3 ভাগে ভাগ করতেও পারেন। আচ্ছা, এরপরে আসছে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ। আচ্ছা, ডিটারমিনিজম কাকে বলে এসব সম্পর্কে আমি এখন আলোচনা করছি না, কারণ এগুলি অন্যত্র আলোচনা করব বা আমরা অলরেডি জেনে গেছি। ডিটারমিনিস্ট কথাটার মানে কি? এই চিন্তাধারাটা বহু প্রাচীন, একেবারে মহাকবি হোমারের ডেসক্রিপশনে প্রথম পাওয়া গেছিল, এবং হেরোডেটাস, যিনি ইতিহাসের জনক, 5th সেঞ্চুরি BC, যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে তিনি একটা কথা বলেছিলেন, অল দ্য হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্টোরিক্যালি। এই কথাটা মানে জিওগ্রাফির ঘটনার পিছনে একটা ঐতিহাসিক ঘটনা থাকে এবং ঐতিহাসিক ঘটনাগুলির পিছনে একটা ভৌগোলিক ঘটনা থাকে। যখন ডিটারমিনিস্টিক পড়াবো এটা আবার আলোচনা করব, এখন বললে লেন্দি হয়ে যাবে, তাই আমি ডিটেলসে যাচ্ছি না। শুধু জেনে রাখো এটা প্রাচীন মতবাদ, কবে গড়ে উঠেছিল জানা যায় না। গ্রিক, রোমান্স অ্যান্ড স্কলাররা, প্রাচীন গ্রিক অ্যান্ড রোমান স্কলাররা, ইভেন ইমানুয়েল কান্ট এটার সাপোর্টার ছিলেন। আধুনিক জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ ছিল না, এটা আমার লিখতে ভুল হয়েছে, আধুনিক জার্মানরা যেমন হামবোল্ড, রিটার্ড অ্যান্ড আমেরিকান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড ব্রিটিশ জিওগ্রাফাররা, এরা সবাই ডিটারমিনিজমকে সাপোর্ট করেছিল। এইটা কিভাবে অ্যাপ্রোচ টু দ্য এনভায়রনমেন্টাল স্টাডি না, এই চিন্তাধারায় মনে করতো মানুষ আর প্রকৃতির কার্যকারণ সম্পর্ক অত্যন্ত প্রাচীন। হিউম্যান বিং এর সমস্ত আসপেক্ট অফ লাইফ, ওয়ে অফ লিভিং, ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ সোশ্যাল এক্সপ্রেশন, এই 3টে জিনিস কি আমি পূর্বে কখনো আলোচনা করে দেব, শুধু এখন জেনে রাখো। অল আসপেক্ট অফ হিউম্যান বিং, আসপেক্ট গুলো কি কি? ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ সোশ্যাল এক্সপ্রেশন, ওয়ে অফ লিভিং, solely determined by the nature. প্রকৃতি যেমন চালায় আমরা তেমন চলি। আমাদের ভাষা, ধর্ম, ল্যাঙ্গুয়েজ, সোসাইটি, কালচার, অল আর ডিটারমাইন্ড বাই দ্য নেচার। তাহলে এটা ছিল খুব সরল অ্যাপ্রোচ ম্যান এনভায়রনমেন্টাল ইন্টারাকশনকে পড়ার জন্য। কারা কারা এই জিনিসটাকে সাপোর্ট করেছিলেন শুধু নামগুলি একটু জেনে নাও। হ্যাঁ, প্রাচীন গ্রিক অ্যান্ড রোমান স্কলারদের ভেতরে হেরোডেটাস, প্লেটো, অ্যারিস্টটল, এনারা কিন্তু এই মতটিকে সাপোর্ট করেছিলেন যে নেচার ডিটারমাইন্স দ্য অল অ্যাসপেক্ট অফ দ্য হিউম্যান বিং। স্ট্রাবো রোমান ছিলেন, তিনিও কিন্তু ডিটারমিনিস্ট স্কুলকে সাপোর্ট করেছিলেন। কেউ বলছেন ক্লাইমেট মানুষের জীবনকে, সমস্ত জিনিসকে স্থির করে, তাহলে ক্লাইমেট ইজ আ পার্ট অফ এনভায়রনমেন্ট। ক্লাইমেটকে কি করে পড়বো না, ক্লাইমেট হচ্ছে মানুষ আর প্রকৃতির ইন্টারাকশনের ফল। ঠিক এই সরল কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে আমরা কিন্তু ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচে এনভায়রনমেন্টকে প্রথম জিওগ্রাফাররা পড়া শুরু করে। দেখো, নেচার প্লাস হিউম্যান বিং, এখানে প্লাসটা দিতে ভুলে গেছি, নেচার প্লাস হিউম্যান বিং and their functional relation, বুদ্ধের কার্যকারণ সম্পর্ক আছে। This is the determinism. It is very primitive relation between the nature and human being. প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ। এখানে আমি একটা ছোট কথা বলি যে আলবিরুনি, ইবন বতুতা, এদেরও তো ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচে বিশ্বাস করতেন। আলবিরুনি মনে করতেন যে হিন্দু ধর্ম অ্যান্ড প্যাডি কাল্টিভেশনের সঙ্গে মনসুন ক্লাইমেটের যোগ আছে। তাহলে নেচারকে স্টাডি করছে, মানুষের জীবনে কালচারাল অ্যাসপেক্ট স্থির হচ্ছে কার দ্বারা? এনভায়রনমেন্ট দ্বারা। বিকজ অফ মনসুন ক্লাইমেট ইজ আ পার্ট অফ ক্লাইমেট অ্যান্ড পার্ট অফ এনভায়রনমেন্ট। ঠিক এইভাবে তাহলে আমরা এত ডিটেলস এখানে পড়বো না, শুধু নামগুলো জেনে নেব। গ্রিক অ্যান্ড রোমান স্কলারদের ভেতরে অ্যারিস্টটল, প্লেটো, রোমান স্কলার স্ট্র্যাবো, আলবিরুনি, ইবন বতুতা, এদের কথাও ডিটারমিনিস্ট ছিলেন। ইভিন যারা আধুনিক যুগে আসো, ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ভন হামবোল্ড, উনিও ডিটারমিনিস্ট ছিলেন। উনি মনে করতেন ফিজিক্যাল জিওগ্রাফি বা যে মাউন্টেন রিজিয়নের মানুষদের চেহারা, জীবনযাত্রা প্লেনের থেকে আলাদা হয়। ইভেন টেলিওলজিস্ট ছিলেন কার্ল রিটার, এনারা কিন্তু মোটামুটিভাবে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচে বিশ্বাস করতেন। আর দুই একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে
এলেন চার্চিল স্যাম্পল, ইনি ভদ্র মহিলা ছিলেন, আমেরিকান ছিলেন, ইনিও ডিটারমিনিস্টিক স্কুলে বিশ্বাস করতেন। হাংটিংটন, এলসওয়ার্থ হাংটিংটন, যখন আমরা কোপেন্সের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন পড়েছি তখন তার কথা বলেছি। উনি ক্লাইমেট অ্যান্ড সিভিলাইজেশন একটা সম্পর্ক এস্টাবলিশ করেন, বই লেখেন 1945-এ ক্লাইমেট অ্যান্ড সিভিলাইজেশন। সেখানে উনি কিন্তু ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচে এনভায়রনমেন্টাল স্টাডির কথা বলেন। আচ্ছা, আর যার কথা না বললি না, তিনি হচ্ছেন চার্লস ডারউইন, ব্রিটিশ ছিলেন। 1859-এ একটা বই লিখছেন। 1859 জিওগ্রাফিতে খুব রিমার্কেবল এরা, কারণ ওই বছর কার্ল রিটার অ্যান্ড হাম্বোল্ট মারা যাচ্ছেন আর চার্লস ডারউইন একটা বই লিখছেন। হাম্বোল্ট রিটার জার্মান ছিলেন, ওকে। বইটার হচ্ছে তোমরা জানো অরিজিন অফ স্পেসিস। তাতে উনি বললেন তিনটে কথা বললেন, নেচারস ল, নেচার সিলেকশন অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো প্রাণী জগতে এবং কালচারাল লাইফে সমস্ত অ্যাট্রিবিউটস ডিটারমাইন্ড বাই দ্য নেচার। তাহলে এটা কি? এটা স্টাডি টু মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্টাল স্টাডি। এবং এই চার্লস ডারউইনের চিন্তাধারাকে উনি তো শুধু প্রকৃতির ক্ষেত্রে জিনিসটাকে বলেছিলেন, নেচার সিলেকশন, ন্যাচারাল সার্ভাইভাল আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সেই চিন্তাধারাকে জার্মান স্কলার র্যাডজেল 1924 একটা বই লিখছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, তাতে বলছেন প্রকৃতির নিয়ম মানুষের সমাজ জীবনের ক্ষেত্রে এবং রাজনৈতিক চিন্তা দর্শনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। খুব সংক্ষেপে যে নতুন চিন্তাধারার জন্ম দিচ্ছেন সেই চিন্তাধারাটার নাম কি বলতো? সোশ্যাল ডারউইনিজম। ডারউইনিজম ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর দ্য সোশ্যাল লাইফ। ডারউইনিজম তো ছিল প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। পরে এগুলি আমরা কখনো আলোচনা করে নেবো, এখন শুধু এইটুকু জেনে নাও। অ্যান্ড দেন বলছেন কি বলছেন না কি অর্গানিক স্টেট কনসেপ্ট, যে কোনো রাজনৈতিক দল থাকে, অনেক রাজনৈতিক দল হারিয়ে যায়, রাজনৈতিক দলের ভবিষ্যৎও প্রকৃতির নিয়ম দ্বারা স্থির হবে, এটাকে উনি বলছেন অর্গানিক স্টেট থিওরি। তাহলে খুব সংক্ষেপে ডিটারমিনিজম কিভাবে প্রকৃতি স্টাডি বা এনভায়রনমেন্টাল স্টাডিতে হেল্প করছে তার চিন্তাধারাতে চার্লস ডারউইন, আলেকজান্ডার হামবোল্ট, প্লেটো, অ্যারিস্টটল, এদের কথা তো আসবেই, শুধু নামগুলো আর ইয়ারগুলো লিখে নেবে। অ্যান্ড তার সাথে তোমরা বলবে যে চার্লস ডারউইনের নেচারস ল অ্যান্ড নেচার সিলেকশন, প্রকৃতি চিন্তাধারা বা ডিটারমিনিজমের অ্যাপ্রোচে এনভায়রনমেন্টাল স্টাডির কথা বলে, এবং সেটাকে র্যাডজেল, যিনি জার্মান ছিলেন, 1924-এ অ্যানথ্রোপোজিওগ্রাফি বলে একটা বই লেখেন। সেই বইয়ে উনি অর্গানিক স্টেট থিওরি অ্যান্ড সোশ্যাল ডারউইনিজম কনসেপ্ট দেন, যাতে উনি এনভায়রনমেন্টাল স্টাডিতে ডারউইনিজমকে এস্টাবলিশ করেন। আর একজনের নাম না বললে নয়, তিনি ছিলেন ব্রিটিশ ম্যাকিন্ডার, হেফোর্ড ম্যাকিন্ডার। উনিও কিন্তু মনে করেন পাওয়ার পলিটিক্স, কিভাবে এগুলি আমরা অন্যত্র আলোচনা করে নেব, পাওয়ার পলিটিক্স স্টাডি, পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা কখন কিভাবে পরিবর্তিত হবে সেটাও প্রকৃতি এবং এনভায়রনমেন্ট ঠিক করে দেয়, এবং প্রকৃতিকে আমরা এই ইন্টারেকশন স্টাডি দ্বারাই জানার চেষ্টা করব। ওকে, এরপরে আসি সেকেন্ড অ্যাপ্রোচের কথা, দ্যাট ইজ পসিবিলিস্টিক অ্যাপ্রোচ। পসিবিলিস্টিক অ্যাপ্রোচ কি? হিউম্যান বিং অ্যান্ড নেচার অ্যান্ড দেয়ার ফাংশনাল রিলেশনশিপ, দ্যাট ইজ পসিবিলিজম। আমি যদি আগে স্লাইডটা দেখি, দেখো নেচার কথাটা আগে লিখেছিলাম। ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ অফ এনভায়রনমেন্টাল স্টাডিতে মনে করেন নেচার ডিটারমাইন্স অল দিস থিংস। আর পসিবিলিস্টিক অ্যাপ্রোচ অফ এনভায়রনমেন্টাল স্টাডিতে এনারা মনে করেন যে কিরকম বলতো, অনেকটা যে নেচার অফার্স পসিবিলিটিস টু দ্য হিউম্যান বিং। মানুষকে কতগুলি সম্ভাবনা প্রকৃতি তুলে ধরে, মানুষ নিজের মতো করে সম্ভাবনাগুলি সিলেক্ট করে নেয়, অ্যান্ড দেন অন দ্য বেসিস অফ সিলেক্টেড ক্রাইটেরিয়া ওই নেচারের ওই পার্টের সঙ্গে হিউম্যান বিং এর ইন্টারেকশন হয়, ইন্টারেকশন অবভিয়াসলি ফাংশনাল রিলেশন, অ্যান্ড দেন মানুষ প্রকৃতির সঙ্গে পরিবর্তন করে বা প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরো তুমি কি খেতে ভালোবাসো আমি জানি না, আমাকে তুমি ভোজনে নিমন্ত্রণ করেছো, তুমি যতগুলি সম্ভাবনা মধ্যাহ্নভোজে দেওয়া হয়, খেতে দেওয়া হয়, সেরকম থালা সাজিয়ে দিলে, কিন্তু আমি কি খাই, আমি ভেজিটেরিয়ান, তুমি হয়তো জানো না। দেন আমি কি করব? ইউ অফার অল দ্য পসিবিলিটিস, অল দ্য পসিবল ফুডস, অ্যামং দ্য পসিবিলিটিস আমি যেগুলি খাই সেগুলি সিলেক্ট করে একটা থালায় তুলে নেব এবং খাবো। ঠিক বিষয়টা এরকম, নেচারস অফার্স পসিবিলিটিস টু দ্য হিউম্যান বিং, হিউম্যান বিং সিলেক্ট দেয়ার পসিবিলিটিস অ্যাকর্ডিং টু দেয়ার নিড। নিড কথাটা খুব ফুল অফ ফ্যালাসিস। নিডস ডিপেন্ড করে মানুষের লেভেল অফ নলেজ, টেকনোলজি
অ্যান্ড তার ডিমান্ড কি দরকার তার উপরে। ওকে, তো এই সম্পর্কে এখন ডিটেলস যাচ্ছি না, শুধু জেনে রাখো মানুষ প্রকৃতি থেকে সম্ভাবনাগুলি নেয় বা প্রয়োজনীয় উপাদানগুলি নেয় এবং প্রকৃতির সঙ্গে ফাংশনাল রিলেশনে সেগুলির পরিবর্তন ঘটায়। ফ্রেঞ্চ স্কুল অফ থট এইভাবে এনভায়রনমেন্টাল স্টাডিতে বিশ্বাসী ছিলেন। তাদের ভেতরে দুজনের নাম খুব গুরুত্বপূর্ণ, ভিডাল ডি ল্যাপ্লাস আর জেন ব্রুনস। ভিডাল ডি ল্যাপ্লাসের যে চিন্তাধারা তাকে জ মানে কি, ভি মানে লাইফ, জ মানে ওয়ে, আর দ হচ্ছে অফ, অ্যান্ড মিলিউ এই কথাটা বলেছেন। মিলিউ স্পেলিংটা এখানে ভুল হয়ে গেছে বাবু, ঠিক করে নি। হ্যাঁ, মিলিউ, ওকে, মিলিউ এর কথা বলেছেন। অ্যান্ড ল্যান্ডস্কেপ অ্যান্ড লাভ এই কনসেপ্ট, এই জিনিসটা কি আমি যেটি সংক্ষেপে বুঝে নিই, জিনিসটা কি এদিকে যাই বোঝবার জন্য। ওকে, দেখো ভিডাল ডি ল্যাপ্লাস উনি কি করেছিলেন বলতো, বলেছিল জিওগ্রাফি স্টাডি করার জন্য। জিওগ্রাফি স্টাডি করবে কাকে না, নেচারকে। নেচার মানে কি, দেখো এনভায়রনমেন্ট কথাটা অনেক পরে এসেছে, কিন্তু নেচার কথা ইনিশিয়ালি যে কথাটা ছিল সেটা ছিল নেচার, দেন নেচার কথাটাকে রিপ্লেস করেছে কে না, এনভায়রনমেন্ট। তাই নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ সিনোনিমাস। ওকে, বিফোর 90s 30s নেচার ইনস্টেড অফ এনভায়রনমেন্ট, তখন যে শব্দটা ব্যবহার করা হতো দ্যাট ইজ নেচার। নেচার ইজ ইকুইভ্যালেন্ট টু এনভায়রনমেন্ট। সো জিওগ্রাফি সেকেন্ড অ্যাপ্রোচ কি না, পসিবিলিস্টিক অ্যাটিটিউডে নেচারকে পড়া, রাদার পসিবিলিস্টিক অ্যাপ্রোচে এনভায়রনমেন্টকে পড়া। ভিডাল ডি ল্যাপ্লাস কি মনে করতেন বলতো, উনি মনে করতেন ফিল্ড অফ জিওগ্রাফি হ্যাজ ডাবল অ্যাসপেক্ট। জিওগ্রাফি পঠন পাঠনের দুটো দিক আছে, প্রকৃতি এবং ম্যান। প্রকৃতি আর ম্যানের ভিতরে কি করতে হবে না, কো রিলেশন হবে। কিভাবে ক্লোজ রিলেশনশিপ এস্টাবলিশড হবে, উনি মিলিউ বলে একটা কথা বলেছেন। মিলিউ মানে হচ্ছে সারাউন্ডিংস, মানুষ যেখানে থাকে তার সারাউন্ডিং এর সঙ্গে তার ইন্টারেকশন হবে। ইন্টারেকশনে কি হবে না, অদ্ভুত একটা লাইফস্টাইল গড়ে উঠবে। লাইফস্টাইলটার নাম কি, জীবনযাত্রা প্রণালী, একটা কালচার গড়ে উঠবে, সেটার নাম উনি দিলেন জঁদাফি। এটা কিসের ফল না, মানুষের সঙ্গে তার নেচারের ইন্টারেকশনের ফল, মানুষের সঙ্গে এনভায়রনমেন্টাল ইন্টারেকশনের ফল। তাহলে নেচারকে কিভাবে স্টাডি করবে না, মানুষ যেভাবে নেচারের সঙ্গে ইন্টারাক্ট করবে তার উপর নির্ভর করবে। এবং আরেকজনের কথা বলি, জেমস ব্রুনস, এর কথা না বললেই নয়, উনি অদ্ভুত অদ্ভুত কথা বলেন। উনি 1910 সালে একটা বই লিখলেন, নাম হচ্ছে, ইংরেজি করলে হয় হিউম্যান ইকোলজি, জিওগ্রাফি অফ হিউম্যানিয়া, ফরাসি নাম ছিল। উনি বললেন যে সোশ্যাল স্ট্রাকচার, সমাজ ব্যবস্থা, সোশ্যাল গ্রুপিং, আমাদের সমাজে কি আছে, রাস্তা, রোডওয়ে, হাউস, হ্যাবিটেট এরিয়া, এগ্রিকালচার, এগুলো কিসের ফল, বলছে এই সয়েল থেকে কি হয়, গাছপালা জন্মায়, চাষবাস হয়, এগুলো তো সয়েলের প্রোডাক্টিভ পার্ট। কিন্তু আমরা তো শূন্যে রাস্তাঘাট করতে পারি না। হ্যাঁ, ব্রিজ করলেও তার সাপোর্টিং পিলার দুটি মাটি দিয়ে থাকে, শূন্যে হ্যাবিটেট এরিয়ার এক্সটেনশন হয় না, রোডওয়ে হয় না। তাহলে বলছে সয়েল হচ্ছে পার্ট অফ নেচার, রাদার পার্ট অফ এনভায়রনমেন্ট। ইজ আনপ্রোডাক্টিভ অকুপেশন অফ সয়েল কোনগুলি না, হাউস, রোড, হ্যাবিটেট এরিয়া। এই খুব সোজা করে জেমস ব্রুনসের চিন্তাধারায় সমাজের যে সমস্ত দিকগুলি, নগরায়নের যে সমস্ত দিকগুলি, এগুলি কিন্তু মানুষ আর নেচারের ইন্টারেকশনের ফল। এটি এই নেচার স্টাডির জন্য আমরা পসিবিলিস্টিক অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসছি বিহেভিয়ারালিজম। আচ্ছা, এখানে থার্ড অ্যাপ্রোচের কথায় আমরা চলে আসি। দুটো অ্যাপ্রোচের কথা তো বলেছি, থার্ড অ্যাপ্রোচের কথায় চলে আসি। ওকে, পসিবিলিজম। এরপরে আসছে স্ট্রাকচারালিজম। আচ্ছা, স্ট্রাকচারালিজম তোমাদের বোধহয় পড়ানো হয়েছে অথবা হবে। স্ট্রাকচারালিজমের সম্পর্কে একটা কথা বলিনি। স্ট্রাকচারালিজম পার্সপেক্টিভে কিন্তু আমরা এনভায়রনমেন্টাল স্টাডি আজও করে থাকি। এই চিন্তা দর্শনটা আজও সমানভাবে অ্যাপ্লিকেবল টু স্টাডি দ্য এনভায়রনমেন্ট। স্ট্রাকচারালিজমের চিন্তাধারা অত্যন্ত প্রাচীন। ফার্দিনান্দ দে সসিউর, ইনি কিন্তু লিঙ্গুইস্টিক ছিলেন, লিটারেচারের লোক ছিলেন। এনার হাত ধরে আসে জিওগ্রাফিক্যাল লোকেরা, জিওগ্রাফির জগতের লোকেরা এটাকে ব্যবহার করেন। তার ভিতরে রিকালস এটাকে সবচেয়ে আগে ব্যবহার করেন এবং সবচেয়ে ভালোভাবে ব্যবহার করেন ডেভিড হার্ভে। কি রকম বলতো, এই যে আমরা সমাজ ব্যবস্থা দেখছি, কোথাও ধনী, কেউ দরিদ্র, কোথাও মানে ধনতন্ত্র, এবং কোথাও সোশ্যাল ক্লাস, সোশ্যাল স্ট্রাকচার, কালচারাল প্যাটার্ন, এই যে জিনিসটা, এটাকে যদি একটা কমপ্লিট স্ট্রাকচার হিসেবে আলোচনা করা হয়, এই স্ট্রাকচারটা গড়ে উঠলো কি করে, এই ব্যবস্থাটা, এই যে আমি যে ভাষায় তোমার সঙ্গে কথা বলছি, 100 বছর আগে বাংলা ভাষাটা ঠিক এমন ছিল না।
আমি পড়াচ্ছি এবং কমিউনিকেট করছি, ইটস এ পার্ট অফ কালচার। কালচার ইজ এ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড ডায়ালেক্ট ইজ এ পার্ট অফ জিওগ্রাফিক্যাল স্টাডি। এই যে জিনিসটা জিওগ্রাফিক্যাল, এই জিনিসটা ডেভেলপ করেছে কি করে, না অনেক দিন ধরে। কিভাবে, না প্রকৃতির সঙ্গে ইন্টারেকশনের মাধ্যমে। ইন্টারেকশন কি করে হয়, না অনেকগুলি এলিমেন্ট প্রকৃতিতে থাকে। আমি আবার একটা অন্য উদাহরণে চলে যাই, স্ট্রাকচারালিজম অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি। একদম প্রথমে বলেছি থর ডেজার্টের এনভায়রনমেন্টও একই রকম, কালাহরিরও একই রকম, সাহারারও একই রকম, অল আর ডেজার্ট, ইভেন সোনেরানেরও একরকম, but in different continent. That means different geographical space. Okay. In spite of that different geographical space থাকা সত্ত্বেও ওদের ক্লাইমেট একই রকম ছিল। তাহলে ওদের লাইফস্টাইলে কিছু মিল আছে, অবভিয়াসলি কিছু অমিল আছে। যেগুলি মিল আছে, কি কি এলিমেন্টের জন্য এগুলি মিল আছে, কি কি ইভলিউশনের ভিতর দিয়ে যাওয়ার জন্য এদের জীবনযাত্রায় মিল হলো। মোস্ট প্রবাবলি মিলগুলি একটু বলি। ডেজার্ট পিপলরা হচ্ছে নোমাডিক পিপল। ডেজার্ট পিপলরা পশুপালন করে থাকে, এগুলি মিল। এগুলি তো একদিনে গড়ে ওঠেনি, আজকে ডেজার্ট গেলাম কাল আমি পশুপালন করতে শুরু করলাম, এমন তো ঘটনাটি ঘটেনি। তাহলে যে কথাটা আমার বলার আছে, এই যে লাইফস্টাইল, প্রকৃতির সঙ্গে ইন্টারেকশন করতে করতে মানুষের জীবনযাত্রা এবং লাইফস্টাইলে পরিবর্তন ঘটে। আমি একটা সমভূমির উদাহরণ দিই। গাঙ্গেয় সমভূমি তো অনেক বড়, উত্তরপ্রদেশেও কিছু পার্ট পড়ে, আমাদের সুন্দরবনেরও পড়ে। সুন্দরবনের পাটের মানুষের জীবনযাত্রা জঁদাফি নিশ্চয়, আই মিন উত্তরপ্রদেশে পাটনা এবং বিহারের পাটনার আশেপাশে অ্যালুভিয়ান ফ্যানের মানুষের জীবনযাত্রা, অ্যাগ্রারিয়ান সোসাইটি একই রকম নয়। কেন একই রকম নয় এবং কিভাবে এটা বিবর্তন হলো, তার বেসিক স্ট্রাকচার, বেসিক এলিমেন্ট এবং তাদের ফাংশনাল রিলেশনশিপ স্টাডি করে স্ট্রাকচারালিজম। স্ট্রাকচারালিজম আমরা পরে কখনো দেখে নেব, একটা ভিডিও আছে পাবলিক করে দেব, দেখে নিও। তো ফ্রেঞ্চ স্কুল অফ থটের হাত ধরে এর আসে, এর প্রকাশ ঘটে। পরে আমরা সোশ্যাল সায়েন্সের লোকেরা ব্যবহার করি। ডেভিড হার্ভে, রিকালস অ্যান্ড পিয়াগেট এবং পিট এরা মনে করেন যে এনভায়রনমেন্টাল স্টাডির জন্য জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, জিওগ্রাফিক্যাল এলিমেন্ট, ওই যে বললুম ল্যান্ড ফর্ম, টেম্পারেচার, সয়েল ফার্টিলিটি, এগ্রিকালচারাল প্যাটার্ন, কতদিন মানুষগুলি ওই জিওগ্রাফিক্যাল স্পেসে আছে, এই স্টাডিগুলির ভেতর দিয়ে আলটিমেট সোসাইটাল যে পিকচার সেটাকে এস্টাবলিশ করা। দ্যাট অ্যাপ্রোচ ইজ দ্য স্ট্রাকচারালিজম ইন এনভায়রনমেন্টাল স্টাডি। ওকে। এরপরে আসছি বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কিন্তু খুব মজার। ইনফ্যাক্ট এই আগেরটাও যেমন স্টিল ভ্যালিড টুডে, এ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইজ স্টিল ভ্যালিড টুডে টু স্টাডি দ্য এনভায়রনমেন্টাল অ্যাট্রিবিউটস। খুব সংক্ষেপে, হোয়াট ইজ বিহেভিয়ারালিজম? আচরণবাদ বাংলায়। এটা ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপর নির্ভর করে। কিরকম বলছে, জগৎ দু রকমের, একটা হচ্ছে সত্যি সত্যি জগৎটা কিরকম, যেটা মাপা যায়, দেখা যায়, বোঝা যায়, যেমন বৃষ্টি হলো ক মিলিমিটার, টেম্পারেচার রেকর্ডের হলো ক মিলিমিটার, বাতাস কত দূরে বইলো, বাতাস কত নট, ক অক্টাস ক্লাউড কভার ছিল, এগুলো হচ্ছে মেজারেবল পার্ট। এটা রিয়েল জগৎ। আর একটা হচ্ছে পারসেপচুয়াল জগৎ, সেটা হচ্ছে মনোজগৎ। কিরকম বিষয়টা বলো তো? খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সবার কাছে একইভাবে হচ্ছে, একটা জিওগ্রাফিক্যাল রিজিয়নে একটা বিশেষ সময় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাপা যায়, দেখা যায়, বোঝা যায় এবং তার মেজারমেন্ট নেওয়া যায়। দিস ইজ দ্য রিয়েল কনসেপ্ট, দিস ইজ দ্য রিয়ালিটি রিলেটেড টু দ্য রেইনফল। বাট বৃষ্টি হওয়ার ঘটনাটাকে মানুষের মনোজগতে ভিন্ন ভিন্নভাবে ছাপ ফেলে। যিনি বৃষ্টি প্ল্যানার তিনি ভাববেন বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কত বেশি হলে বা কত কম হলে রিজার্ভারের জল ছাড়তে হবে অথবা জল রিটেন করে রাখতে হবে। যিনি এগ্রিকালচারিস্ট তিনি ভাববেন কাল্টিভেশনের কি বেনিফিট আছে অথবা ফসলের কি ক্ষতি হবে। যিনি কবি তিনি গান টান লিখবেন বা গান টান গাইবেন। যিনি অলস মানুষ তিনি খিচুড়ি খাবেন। তো একই ঘটনার মনোজগতে সবার অসমভাবে ছাপ ফেলে এবং সেই ছাপটার ওপর ভিত্তি করে মানুষের সঙ্গে প্রকৃতির ইন্টারেকশন হয়। যিনি চাষ করেন তিনি সঙ্গে সঙ্গে নাঙল নিয়ে নেমে পড়বেন বা ট্রাক্টর নিয়ে নেমে পড়বেন। ট্রাক্টর নিয়ে নেমে পড়া মানে হচ্ছে ইন্টারেকশন টু দ্য নেচার, ইন্টারেকশন টু দ্য এনভায়রনমেন্ট। তাহলে কি বৃষ্টি ঘটনাটা ওর মনোজগতে এগ্রিকালচারের আসপেক্টে ছাপ ফেলেছে বা মেন্টাল ম্যাপ তৈরি করেছে। অন দ্য বেসিস অফ দ্যাট আসপেক্ট উনি কাল্টিভেশনে নেমে পড়েছেন। কবি বৃষ্টির ঘটনাটা ওনার রোমান্টিসিজমকে আঘাত করেছেন বা নাড়া দিয়েছেন, তিনি তাই গান লিখেছেন। প্ল্যানার মানুষের কথা চিন্তা করে রিজার্ভারের জল রিটেন করে রাখবেন অথবা ছেড়ে দেবেন। তো দেন ইন্টারেকশন টু দ্য নেচার, ইন্টারেকশন অফ দ্য
পরে আরো কখনো ভালো উদাহরণ দিয়ে আলোচনা করব। শুধু এখন বুঝে যাও যে বিহেভিয়ারালিজমের মূল বিষয়টাই হচ্ছে যে প্রকৃতিকে আমি কেমন দেখি সেই দেখাটার উপর প্রকৃতি নির্ভর করে না। প্রকৃতিটাকে আমি যেমন বুঝি, যেমন পারসিভ করি, তার উপর প্রকৃতির সঙ্গে মানুষের ইন্টারাকশন নির্ভর করে। বৃষ্টিটাকে আমি যেমন বুঝেছি সেইভাবে বৃষ্টির সঙ্গে ইন্টারাক্ট করেছি। দেখি এদিকে স্লাইডে তোমাকে কিছু দেখাতে পারি যদি। দেখো এখানে লেখা আছে the environment in which an individual act that which they perceive। আমি প্রকৃতিকে যেমন বুঝেছি তার বেশিসে প্রকৃতির সঙ্গে তেমন ইন্টারাক্ট করেছি। প্রকৃতিটা বাস্তবে কেমন সেটা নিয়ে আমার চিন্তার বিষয় না। বাস্তবটা যাই হোক না কেন, রিয়াল সত্যটা যাই হোক না কেন, রিয়াল ওয়ার্ল্ডটা যাই হোক না কেন, আমি তার সঙ্গে বা মানুষ তার সঙ্গে তাকে যেভাবে বুঝেছে তার সঙ্গে ইন্টারাকশনে গেছে। এই ইন্টারাকশনটা চলতে চলতে সমাজের বিবর্তন ঘটেছে। এই সমাজের বিবর্তন অ্যান্ড ইন্ডিভিজুয়াল বা বিহেভিয়ারালিজমের থ্রু দিয়ে প্রকৃতিকে জানার যে উপায় তাকে বলছে কি না বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইন এনভায়রনমেন্টাল স্টাডি। কারা কারা এই স্টাডির মানে এই স্টাডির এর সঙ্গে যুক্ত ছিল? ক্রিকস অ্যান্ড ডাউন্স এর মডেল পড়ানো হয়, পরে কখনো আমি বলে দেবো। এবারে আসছি আসল অ্যাপ্রোচ। অতখানি যে নকল ছিল এমন কথাটা নয়। প্রথম এগুলো ডিটারমিনিজম এন্ড পজিটিভিজম যে অ্যাপ্রোচ টু স্টাডি দ্য এনভায়রনমেন্ট, এটা ছিল প্রাচীন চিন্তাধারা। এর মাঝে এলো ইন্টারমিডিয়েট চিন্তাধারা, স্টিল ভ্যালিড। বিহেভিয়ারালিজম এন্ড স্ট্রাকচারালিজম ইজ স্টিল ভ্যালিড, স্টিল প্র্যাকটিসিং। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাধারা যদি তুমি বলো টুয়ার্ডস এনভায়রনমেন্টাল স্টাডি, সেটা হচ্ছে রিসোর্স অ্যাপ্রোচ। রিসোর্স অ্যাপ্রোচের সঙ্গে তিনটে জিনিস যোগ আছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব। তার সাথে সাথে সময় সময় ঘটনাটা ঘটেছিল জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কার করা। প্রথম উনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করলেন, কারণ তার আগে তো পশু শক্তি ব্যবহার করতো, ইনঅ্যানিমেট এনার্জি। ইনি কি হলো অটোমেটেড এনার্জিতে কনভার্ট করলেন। আর জিমারম্যান, যাকে ফাদার অফ রিসোর্স বলা হয়, সে জিমারম্যানের রিসোর্স চিন্তাধারা। এই রিসোর্স অ্যাপ্রোচ বা ইকোনমিক অ্যাপ্রোচের সঙ্গে এই তিনটে বা কমার্শিয়াল অ্যাপ্রোচও বলতে পারো, এর সঙ্গে যোগ আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্ট হচ্ছে 1760-তে। এখন তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস, নতুন পদ্ধতিতে শিল্প উৎপাদন। নতুন পদ্ধতিটা কি? ওই গরু শক্তি, পশু শক্তি, ওইসব শক্তির থেকে আমি অটোমেটেড এনার্জি ব্যবহার করা স্টার্ট করবো, মেশিনের ব্যবহার। দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। মানুষের জায়গায় বা পশু শক্তির জায়গায় মেশিনের ব্যবহার। অ্যান্ড স্টেমওয়ার্ট যখন স্টিম ইঞ্জিন বার করে দিল, তারপর থেকে এটা সুবিধে হলো। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই দুটোর সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠ যোগ আছে। আর কার সঙ্গে যোগ আছে? জিমারম্যান, যাকে ফাদার অফ রিসোর্স বলে, উনি 1933-তে একটা কথা বললেন। সেই কথাটা বললো রিসোর্স আর নট, দে বিকামস। কোনো জিনিসের সম্পদ নয়, জিনিসকে সম্পদ বানাতে হয়। খুব গুরুত্বপূর্ণ কথা আজকের দিনেও। ইভেন ফর দ্য হিউম্যান রিসোর্স, যদি পপুলেশন বেড়ে যায়, সেগুলো কাজের লোক না হয়, লোকরা মানে ইকোনমিক্যালি প্রডিউসার না হয়, তাহলে বার্ডেন টু দ্য ইকোনমি। যদি পপুলেশন প্রডিউসার হয় ইকোনমিক ক্ষেত্রে, তাহলে সে রিসোর্স, তাহলে রিসোর্স বানাতে হয়, স্টিল ভ্যালিড কনসেপ্ট। উনি একটা কথা বললেন এবং তারপরে কি হলো দেখো, উনি বললেন যে রিসোর্স মানে কি না, সাবস্টেন্স কোনো জিনিসের সঙ্গে যদি উপযোগিতা, সেটা কোনো কাজের হয়, ইউটিলিটি যোগ হলে রিসোর্স হয়ে যায়। আর কোনো সাবস্টেন্সের সঙ্গে ইউটিলিটি বাদ দিয়ে দিলে সেটা নিউট্রাল স্টাফ হয়ে যায়, তার কোনো ভূমিকা থাকে না। এই দুটো কথা ভীষণভাবে চিন্তা জগতে এবং অর্থনীতির জগতে প্রভাব ফেললো। কিভাবে তোমরা জানো? যদি কোল তো কোলই ছিল না, স্টিম ইঞ্জিন আবিষ্কারের আগে অনেক কোল ডিপোজিশন সারা পৃথিবীতে ছিল। সেই কোলটাকে আমরা ব্যবহার করছিলাম? জানতামই না কোল আছে, কোল থেকে এত এনার্জি বার করা যায়, টেকনোলজি ছিল না। দোজ এরা কোল ওয়ের দ্য নিউট্রাল স্টাফ। দেন কোল আবিষ্কার হলো, স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো, কোলের ইন্টেন্সিভ ইউজ দিন দিন বাড়ছে। আজও কোলের ব্যবহার, থার্মাল এনার্জি তো কোল থেকেই হয়ে থাকে। তো কোলের ব্যবহার বাড়ছে এবং আগে 1 কুইন্টাল কোল থেকে যে এনার্জি পেত, এখন 1 কুইন্টাল কোল থেকে থ্রু দ্য টেকনোলজি আমরা 10 কুইন্টাল কোলের সমান এনার্জি পাচ্ছি। তোমরা যেন কে ফ্যান্টম পাইল আইডিয়া বলে, পাইলটা কোথাও নেই, ফ্যান্টম মানে ভৌতিক, বাট ওর ইউটিলিটি, ওর ওর কার্যকারিতা, ওর ফাংশনাল অ্যাবিলিটি অনেক বেড়ে গেছে থ্রু দ্য টেকনোলজি। এইসব তিনটে জিনিস চিন্তা জগতে এলো, ফাংশনাল অ্যাবিলিটি, ইউটিলিটি অ্যান্ড ফ্যান্টম পাইল আইডিয়া। অ্যান্ড
সব জিনিসকে ভীষণভাবে ইন্টেন্সিভলি রিসোর্সে পরিণত করার একটা চেষ্টা সারা পৃথিবীতে শুরু হলো। এবং তারপরে কি হলো বলতো, কয়লার ইন্টেন্সিভ ব্যবহার, নতুন হরাইজন রিসোর্সের খোঁজা, পেট্রোলিয়ামের আবিষ্কার, কোলের আবিষ্কার, র মেটেরিয়াল মানে ওরগুলির আয়রন ইত্যাদির আবিষ্কার, কপার রো, চালকোপাইরেট ইত্যাদির যে খনিগুলির আবিষ্কার, এবং ইন্টেন্সিভলি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তার ব্যবহার শুরু হলো। এবং শুরুটা কতদিন চললো? স্টিল চলছে। 1971-এ প্রথম এসে ধাক্কা পেল। ক্লাব অফ রোমের লোকেরা, একজন লোকে নয়, 25 জন মিলে একটা গ্রুপ ছিল, তারা একটা পাবলিকেশন দিল, একটা পেপার লিখলো। পেপারটার নাম ছিল লিমিট অফ গ্রোথ। আচ্ছা, এখানে আমি বলে রাখি, প্রথমটা যদি হয় প্রিমিটিভ অ্যাপ্রোচ, তারপর স্ট্রাকচারালিজম, বিহেভিয়ারালিজম হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ, থার্ড গুরুত্বপূর্ণ হচ্ছে ইকোনমিক অ্যাপ্রোচ, এবং সেটার ফলে এনভায়রনমেন্টে একটা ভীষণভাবে প্রেসারের জায়গায় এলো। দেন জিওগ্রাফার দিকে অ্যাপ্রোচ বদলাতে হলো। লাস্ট অ্যাপ্রোচ হচ্ছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, এর নাম কিন্তু গ্রিন অ্যাপ্রোচ, এরই নাম হচ্ছে সাস্টেনেবল অ্যাপ্রোচ। ওকে, এটা জন্ম হলো তিনটে ঘটনার ভেতর দিয়ে। প্রথম ঘটনাটা হচ্ছে লিমিট অফ গ্রোথ 1971-এ। সেকেন্ড ঘটনাটা হচ্ছে আওয়ার কমন ফিউচার, এগুলি পাবলিকেশনের নাম, এগুলি লেখার নাম, ওকে, লেখার হেডিং এর নাম রাদার, 1987-এ। ব্রুটল্যান্ড কিন্তু নরওয়ের ভদ্র মহিলা, নরওয়ের প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি এই কমিশনের হেড ছিলেন বলে নাম ব্রুটল্যান্ড কমিশন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এটা ছাপে বা পাবলিকেশন করে। তো এই দুটো লেখার ভেতর দিয়ে প্রথম পৃথিবীর মানুষের চৈতন্য হলো যে আচ্ছা, we have to shift ecological approach, okay, from economic approach. এই দুটো জিনিসটা কি একটু বলে নিই। আচ্ছা, এই দুটো অ্যাপ্রোচ, লিমিট অফ গ্রোথ পাবলিকেশন অ্যান্ড আওয়ার কমন ফিউচার, এই দুটো পাবলিকেশনের সঙ্গে 3-4টে আর্ট সামিটের খুব, পৃথিবীর শীর্ষ সম্মেলন বা বসুন্ধরা শীর্ষ সম্মেলনের খুব ঘনিষ্ঠ যোগ আছে। কি কি? 1971-এ প্রথম হলো, দেন একটা কনফারেন্স ডাকলো ইউনাইটেড নেশনস, ইউএনসিইডি। কি ডাকলো? ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। 1972-তে স্টকহোমে ইন্দিরা গান্ধী এতে প্রেজেন্ট ছিলেন। এখানে প্রথম কথাটা বলা হয় যে দারিদ্র হচ্ছে দূষণের কারণ। স্টিল আমরা কথাটা ফলো করি, পভার্টি ইজ দ্য বিগেস্ট পলিউটার। দেন তার ঠিক 20 বছর পর আমাদের কোনো চৈতন্য হলো না। 1992-এ রিও ডি জেনিরোতে সামিট হলো, কারণ 72 থেকে 92 পৃথিবী আরো ডিগ্রেডেড। আমরা শুধু আলোচনাই করেছিলাম, যে স্টেপ নেওয়ার কথা ছিল এজেন্ডাগুলো কাজের হয়নি। থার্ড 2009-এ ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোপেনহেগেনসে, ডেনমার্কে। দেন 2012-এ, এটা 92-তে হয়েছিল, তো তার ঠিক 20 ইয়ার্স পরে একই জায়গায় রিও ডি জেনিরোতে হলো বলে নাম রিও 20। মানে আফটার 92 এর 20 ইয়ার্স পরে নাম দিল রিও 20 2012-এ। তাহলে প্রথম সামিট 1972-এ, এটা খুব একটা কাজের সামিট ছিল না। প্রথম এখানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, আই মিন সি লেভেল চেঞ্জ ইত্যাদির কথা বলা হয়েছিল, কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। 1992-এও কথা বলা হয়েছিল, ইভেন ওজোন লেয়ার ডিপ্লেশনের কথা প্রথম বলা হয়েছিল 1992, বাট কোনো স্টেপ নেওয়ার কথা বলা হয়নি। ওগুলো কি নেচারের চিন্তাধারা, হিউম্যান বিং এর সঙ্গে নেচারের আই মিন সম্পর্ক ডিগ্রেডেড হওয়ার ফল, যদি একটু সরল কথায় বলা যায়। ওকে, অ্যান্ড 2009-এ কোপেনহেগেনসে ক্লাইমেট অ্যান্ড ডেনমার্কে ক্লাইমেট কনফারেন্স, অ্যান্ড 2012-এ রিও +20 ব্রাজিলে হয়েছে। দেন 2018-এর ডিজিটাল আর্ট সামিট, এটা মরক্কোতে হয়েছে, আফ্রিকার মরক্কো, একদম নর্থে পড়ে ভূমধ্যসাগরের কাছে। অ্যান্ড দেন 2009-এ মাদ্রিদ স্পেনে হয়েছে ক্লাইমেট চেঞ্জ। এই এতগুলো কনফারেন্স হলো। কনফারেন্স হয়ে কি হলো? কনফারেন্সের মূল বিষয় কি ছিল না, আমার চিন্তাধারা, রাদার জিওগ্রাফিদের চিন্তাধারা চেঞ্জ করতে হবে। উই হ্যাভ টু শিফট আওয়ার থিঙ্কিং ফ্রম ইকোনমি টু ইকোলজি। কিভাবে? দেখো, এই 1972 স্টকহোমের কনফারেন্সে অনেকগুলি দেশ পার্টিসিপেট করেছিল, আমি বললাম আমরাও পার্টিসিপেট করেছিলাম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওকে, দেন 1972-এ, আচ্ছা এইখানে আমি একটা কথা বলি যে 1972 এর কনফারেন্সটা হলো, তার আগে 1971-এ ক্লাব অফ রোম তো লিখে দিয়েছিল লিমিট অফ গ্রোথ কনসেপ্ট, বলেছিল ঠিক যেভাবে আমরা রিসোর্স ব্যবহার করে চলেছি, যদি এইভাবে 100 বছর চলতে থাকি, তাহলে একসময় জিনিসটা ক্রাস করে যাবে। এর সঙ্গে রিলেটেড অনেকগুলি চিন্তাধারা এলো। কেউ বললো কাউবয় ইকোনমি, কেউ বললো স্পেস সিফার। জিনিসটা কিরকম বলতো? একটা জাহাজে, উড়োজাহাজে বা হেলিকপ্টারে বা বিমানে ফুয়েল দিয়ে আমি পাঠিয়ে দিলাম।
ফুয়েলটা দিলাম 1 বছরের জন্য, কিন্তু বিমানটা ফুয়েলটা 2 দিনে ব্যবহার করে দিল। 3 দিনের দিন কি হবে? বিমানটা 1 বছর সার্ভাইভ করতে পারবে না, ভেঙে পড়ে যাবে, ক্রাশ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য basic concept, okay? Spaceship Earth, just like আর পৃথিবীটা একটা স্পেসশিপের মতো। এই অনেক চিন্তাধারা আসা শুরু করলো। আমরা অত ডিটেলসে যাব না। লিমিট অফ গ্রোথ কনসেপ্টে 100 বছর যদি এইভাবে রিসোর্স ব্যবহার করে চলি, তার ফলাফল কি হবে তার বর্ণনা করা হলো, এবং বর্ণনা করতে গিয়ে দুটো চিন্তাধারার আরো জন্ম হলো। একটার নাম হচ্ছে কাউ বয় ইকোনমি অ্যান্ড সেকেন্ডটার নাম হচ্ছে স্পেসশিপ আর্থ। জাস্ট নির্দিষ্ট ফুয়েল দিয়ে যদি আমাকে যদি 1 বছরের খাবার একদিনে দিয়ে দেয়, এই একসঙ্গে দিয়ে দেয়, এবং আমি যদি একদিনে খেয়ে নিই, তারপরে কি হবে? আমি 1 বছর তো অনাহারেই মরে যাব। ঠিক সেরকম ঘটনাটা ঘটবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ স্পেসশিপ আর্থ। আর দেখো, এগুলি একবার রিড আউট করে নেবে, আমি পড়ছি না। ওই পপুলেশন বেড়ে যাবে, যেমন ম্যালথাস বলেছিল না, রিসোর্স খুব কম হারে বাড়ছে, পপুলেশন তার থেকে অনেক বেশি হারে বাড়ছে, এবং এইভাবে যদি আমি সমস্ত রিসোর্স, বায়োটিক অ্যাবায়োটিক রিসোর্সকে নষ্ট করতে পারি, বিকজ এনভায়রনমেন্ট ইজ আ পার্ট অফ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক রিসোর্স, তো দেন কি হবে? আমাকে একটা বিপদের সম্মুখীন হতে হবে। দেন ব্রুটল্যান্ড ভদ্র মহিলা ছিলেন, তার নেতৃত্বে কমিটি তৈরি করা হয়, নরওয়ের প্রাইম মিনিস্টার ছিলেন। উনি প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টটা বলেন। উনি 1987-এ এই কথাটা বলেন, আওয়ার কমন ফিউচার, আমাদেরকে দেশগুলিকে একলা একলা ভাবলে হবে না, সবাইকে একসঙ্গে ভাবতে হবে। ভাবার জন্য উনি কতগুলো এজেন্ডা স্থির করেন। প্রথম ব্রুটল্যান্ড কমিশন প্রথম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে যে কি করলে ফাংশনাল রিলেশন অফ হিউম্যান বিং, দেখো আমরা স্টিল প্রকৃতি থেকে নিচ্ছি, স্টিল উই আর ফাংশনালি রিলেটেড অর ফাংশনালি ডিপেন্ড অন নেচার। তো এই ফাংশনাল ক্রাইটেরিয়াটা যদি একটু সঠিক করা যায়, প্রথম অ্যাপ্রোচের কথা উনি বলেন। উনি আর কি বলেন দেখি, এখানে একটু হেল্প নিই। আচ্ছা, দেখো, এই আলটিমেট অনেক এজেন্ডা নেওয়া হয়, হ্যাঁ, এজেন্ডা 21, কিন্তু 2030 পর্যন্ত আমরা কিভাবে চলবো, এজেন্ডা ফর সাস্টেনেবল ইউএনডিপি নেয়। এই এজেন্ডাতে কি বলা হয়? বলছে দ্য 2030 এজেন্ডা পিপল, প্ল্যানেট অ্যান্ড দেখো প্রসপারিটি, এই তিনটে পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি, এই তিনটে চিন্তাধারার নিয়ে আমাদেরকে চলতে হবে। এই ব্রুটল্যান্ড কমিশনে প্রথম বলেছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোনো নতুন চিন্তাধারা নয়, এটা একটা ব্রিজ। কার ভেতরে ব্রিজ যদি দেখতে পাই, দেখো, আচ্ছা, কার ভেতরে বীজ, কোন কোন চিন্তাধারার ভেতরে বীজ যদি আমি দেখাতে পারি তাহলে তো ভালো হয়। আচ্ছা, কোন কোন চিন্তাধারার ভেতরে বীজ? না, 3টে চিন্তাধারার ভেতরে বীজ। কিরকম কিরকম চিন্তাধারা? আচ্ছা, এটা তো জিওগ্রাফি দেখাচ্ছি, চলো। কিরকম কিরকম চিন্তাধারা? না, ইকোনমিক ডেভেলপমেন্ট তো খুব দরকার, বলো, ইকোনমিক ডেভেলপমেন্ট ছাড়া তো হিউম্যান বিং ক্যানট সার্ভাইভ। অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টও খুব দরকার, আর ইকোলজিকেও মেনটেন করা দরকার। তাহলে ইকোলজি, ইকোনমি অ্যান্ড সোসাইটি, এই তিনটের ভেতরে যদি আমি একটা ব্রিজ করতে পারি, তবেই কিন্তু আমার প্রকৃত ডেভেলপমেন্ট। ইকোনমি, ইকোলজি, যদি আমি বলি ইকোনমি, ইকোলজি অ্যান্ড সোসাইটি, এই তিনটের ভেতরে ব্রিজ করাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কোনো নতুন চিন্তাধারা নয়, ইকোনমি, ইকোলজি অ্যান্ড সোসাইটি। দেখো, প্রথমে আমরা সোসাইটাল অ্যাসপেক্টে চলছিলাম পজিটিভিজম অ্যান্ড ডিটারমিনিজমের সময়, তা এবং র্যাডিক্যালিজম, সরি, স্ট্রাকচারালিজম অ্যান্ড বিহেভিয়ারিজমের সময় তাই চলছিলাম। তারপরে হঠাৎ আমরা ইকোনমিতে খুব প্রায়োরিটি দিলাম। দেন এখন আমাকে ব্রিজ করতে হবে ইকোনমি, ইকোলজি অ্যান্ড সোসাইটি, ওকে? দেন আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, দেন এখন কি পদক্ষেপ নেওয়া হয়েছে? না, ইউএনডিপি প্রোটেকশনের জন্য 2030 কতগুলো এজেন্ডা নিয়েছে। পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি। Planet is a part of environment. You have to think in holistic approach, all the biotic element and all the abiotic element, lithosphere, hydrosphere and atmosphere. এটা টোটালিটি ধরলেই তো এটা প্ল্যানেট, তার প্রসপারিটি অ্যান্ড পিপলের অ্যাসপেক্টে আমরা আলোচনা করব। পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস অ্যান্ড পার্টনারশিপ, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল স্থির করব। আমার গোলগুলো কি কি গোল স্থির করবো 2030 সাল পর্যন্ত। এখানে বলে রাখি, তার আগে 2000 থেকে 2015 সাল পর্যন্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল স্থির করেছিল ইউএনডিপি টু ইটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ইটস অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট। 8টা বিষয় স্থির করেছিল, এখানে 8টা বিষয় ইনক্লুড করে বাকি বিষয়গুলি স্থির হয়েছে, আমরা একবার দেখে নিই, ওকে?
কি বিষয়গুলি স্থির হয়েছে দেখো না, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল টু ট্রান্সফর্ম আওয়ার ওয়ার্ল্ড, কি করব ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এনভায়রনমেন্টের সঙ্গে মানুষের যে ইন্টারাকশন সেটা সাস্টেনেবল হবে এবং তার সঙ্গে আমার কি কি অবজেক্টিভ গুলো পূরণ হবে, নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি অফ এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মানে আমরা হাইড্রোস্ফিয়ারকে নষ্ট করেছি, অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি, কারণ কোল পেট্রোলিয়াম এনার্জিকে নষ্ট করেছি, decent work and economic growth, industry innovation and infrastructure, reduction of inequality, sustainable crisis and communities, responsible consumption and production, climate action, life below water, aquatic element বা হাইড্রোস্ফিয়ারের ঘটনা নষ্ট করেছি, লাইফ অন ল্যান্ড, লিথোস্ফিয়ারকে নষ্ট করেছি, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, পার্টনারশিপ টু অ্যাচিভ গোল, হাত ধরে একসঙ্গে এগোবো। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অবজেক্টিভ। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তাহলে আমরা যদি ডেভেলপমেন্টের কথা বলি, যদি আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট একসঙ্গে হাত ধরে চলতে পারি, দিস ইজ দ্য বেসিক অবজেক্টিভ অফ আওয়ার সোসাইটি, বেসিক অবজেক্টিভ অফ হিউম্যান বিং। তাহলে আমরা কি করতে পারি, যে স্পেস স্টাডি, জিওগ্রাফি রিলেটেড টু স্পেস, না স্পেশাল স্টাডি। তাহলে আজকের পার্সপেক্টিভে সয়েল জিওগ্রাফি, গ্রাউন্ড ওয়াটার, হাইড্রোলজি, ইকোলজি, বায়োজিওগ্রাফি, এগুলি সমস্তই পঠন পাঠন হবে through the ecological approach of geography. Even special study, geography is a special type study, I have already told you, it related to the time frame to human community, culture, society, urban geography, urban planning, cluster, village concept, socio-economic study, all these studies কিভাবে চলবে না ইকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ জিওগ্রাফি। তাহলে প্রথম কথা, এগুলি খুব কনসেপচুয়াল, ছাত্রছাত্রীদের লিখতে খুব অসুবিধা হয়, তাই খুব সংক্ষেপে আমি বলে দিই, এটাকে 6টা ভাগে ভাগ করলো, এটা কিন্তু বেসিক্যালি সেগমেন্টেড ইনটু দ্য 3 সেক্টর। ওকে, দেখো সেগমেন্টেড ইনটু দ্য 3 সেক্টর। ওকে, দেখো ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ অ্যান্ড পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, এটা অনেক বেশি নেচার ওরিয়েন্টেড, আমরা নেচারকে নষ্ট কম করছি। আগে এনভায়রনমেন্ট কথাটা অনেক পরে এসেছে এই চিন্তা আলোচনার জগতে। এনভায়রনমেন্ট কথাটাকে রিপ্লেস করেছে কোন কথাটাকে, নেচার কথাটাকে এনভায়রনমেন্ট রিপ্লেস করেছে। পসিবিলিস্টিক অ্যান্ড ডিটারমিনিস্ট অ্যাপ্রোচে আমরা geographical approach to study the nature. Determinism and possibilism, functional relationship in between nature and the human being. ডিটারমিনিজমে নেচার হচ্ছে অনেক প্যাসিভ, নেচার হচ্ছে অনেক অ্যাক্টিভ, পসিবিলিস্টিক অ্যাপ্রোচে নেচার হচ্ছে প্যাসিভ। দেন আসছে স্ট্রাকচারালিজম অ্যান্ড বিহেভিয়ারালিজম, এটা একটা ইন্টারমিডিয়ারি অ্যাপ্রোচ, এটাতে হিউম্যান মানে ইন্টারাকশন, হিউম্যান বিং এর সঙ্গে প্রকৃতির ইন্টারাকশন, প্রকৃতিতে খুব কিছু হার্ম করে এমনটা নয়, বা খুব কিছু অ্যাডভার্সলি ইম্প্যাক্ট ফেলেছে এমনটা নয়, ইটস এ মেথড অফ স্টাডি টু দ্য এনভায়রনমেন্ট, to existing social structure, to existing condition of environment, to study the existing condition of environment, we used the geographical approach of structuralism and behavioralism. And third one is very important. After Zimmerman, the thinking pattern has changed. Geographers are trying to, throughout the world, all are trying to invented more resource horizon, and কি করছিল, নতুন রিসোর্স আবিষ্কার করছিল এবং সেগুলোকে ইউটিলিটি বাড়াবার জন্য থ্রু টেকনোলজি ইন্টেন্সিভ ইউজ হতে লাগলো। এবং এই অ্যাপ্রোচটা কি করলো, প্রকৃতিকে অনেক বেশি বিপদের দিকে নিয়ে গেল। এয়ার পলিউশন, তুমি যদি বলো 70 থেকে 85 এর ভেতরে ওজোন লেয়ার ডিপ্লেশন, সি লেভেল রাইজ, গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্যাগুলির মুখে আমরা দাঁড়ালাম। এই সমস্যাগুলি কিসের ফল, না হিউম্যান বিং অ্যান্ড দ্য ইন্টারাকশন অফ দ্য এনভায়রনমেন্ট স্টাডি করার জন্য আমরা যে অ্যাপ্রোচটা নিলাম আলটিমেট 71 এর পর, দ্যাট ইজ দ্য ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বা গ্রিন অ্যাপ্রোচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।